আসসালামু আলাইকুম। জয়যাত্রা টেলিভিশনের জেলা বার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কামরুজ্জামান আরিফ। শুরুতেই বার্তার শিরোনাম। সব রেকর্ড ভেঙে খুলনায় করোনায় একদিনে ৬০ জনের মৃত্যু। দক্ষিণ পশ্চিমাঞ্চলের করোনা পরিস্থিতি ভয়াবহ। সারা দেশে বিদেশগামী কর্মীদের করোনা টিকা দেয়া শুরু। কাল থেকে টিকার নিবন্ধন করতে পারবেন সবাই। দেশের ৪ বিভাগে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত। মাত্রা ছিল ৫.৩। উৎপত্তিস্থল ভারত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। করোনায় বিপর্যস্ত খুলনা। রোজ মৃত্যু ও শনাক্ত রোগীর নতুন রেকর্ড হচ্ছে সেখানে। বুধবার খুলনা বিভাগে কোভিডে ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা এ যাবৎকালে এই বিভাগে একদিনের সর্বোচ্চ মৃত্যু রেকর্ড। এর আগে সোমবার সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছিল খুলনা বিভাগের হাসপাতালগুলোতে। করোনা রেকর্ড সংক্রমণের পরদিনই মৃত্যুতে রেকর্ড হলো খুলনায়। মঙ্গলবার একদিনে সর্বোচ্চ ১,৮৬৫ রোগী শনাক্ত হয় এই বিভাগে। আজ রেকর্ড মৃত্যুর খবর এলো। সৌদি আরব ও কুয়েতগামীদের ফাইজারের টিকা প্রয়োগের মাধ্যমে বিদেশগামীদের টিকা প্রয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার। আর রাজধানীর ৭টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিদেশগামীদের টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় কনভেনশন সেন্টারে সৌদি প্রবাসী মোহাম্মদ সাইফুলকে প্রথম টিকা দেওয়া হয়। এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, ঢাকার ৭টি কেন্দ্রে প্রতিদিন ১,৪০০ জন বিদেশগামীকে টিকা দেওয়া হবে। পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়ানো হবে। টিকার সংকট কাটিয়ে ওঠায় আবারও সারা দেশে শুরু হচ্ছে টিকার নিবন্ধন কার্যক্রম। আগামীকাল থেকে প্রথম ডোজের টিকা গ্রহণে আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারের পরিচালক ডাক্তার মিজানুর রহমান আজ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। কৃষক, শ্রমিক, আইনজীবী, বিদেশগামী কর্মী সহ মোট ২৮ শ্রেণী পেশার মানুষকে নিবন্ধনের জন্য অগ্রাধিকার দেওয়া হবে। আগে যারা নিবন্ধন করেছিলেন তারাও টিকা পাবেন। তবে নিবন্ধন ছাড়া এবং SMS পাওয়া ব্যতীত কেউ টিকা পাবে না। তবে অনস্পষ্ট নিবন্ধন সুবিধা এবার থাকছে না। এবার নিবন্ধনের বয়সসীমা ৪০ বছর থেকে কমিয়ে ৩৫ বছর করা হয়েছে। ৫৫ বছর বয়সী রোহিঙ্গারাও নিবন্ধন করতে পারবেন। নীলফামারীর সৈয়দপুরে প্রশাসন করোনা সংক্রমণের ভয়াবহতা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিয়েছে। প্রতিনিয়ত সকাল, দুপুর, বিকেল এমনকি সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত টহলসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা সহ জেল দেওয়ার জন্য জনসমাগম বেশ কিছুটা কমেছে। কিন্তু তারপরেও অনেকেই সরকারি স্বাস্থ্য বিধিনিষেধের তোয়াক্কা না করেই শহরের বাজারঘাটে অযথা ঘোরাফেরা করছেন, যার জন্য প্রশাসনকে বারবার তা নিয়ন্ত্রণে মাঠে নামতে হচ্ছে। অপরদিকে খেটে খাওয়া মানুষজন লকডাউন মানতে চান জানিয়ে এ সময় সরকারিভাবে সাহায্য সহযোগিতার আবেদন জানিয়েছে। কঠোর লকডাউনে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার শ্রমজীবী কর্মহীন মানুষ। কাজ নেই তো টাকা নেই, ধার দেনা করে খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। সবচেয়ে দুঃসহ জীবনযাপন করছে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা। মোড়েলগঞ্জ থেকে এম পলাশ শরীফের পাঠানো ভিডিও চিত্রে তানজিদ ভুঁইয়ার ডেস্ক রিপোর্ট। উপজেলার বলেশ্বর নদীর তীর ঘেঁষা হোগলাপাশা ইউনিয়নের হোগলাপাশা আশ্রয়ন কেন্দ্রটি। এই আশ্রয়ন কেন্দ্রটি ২০০০ সালের ৪ একর জমির উপর নির্মিত। এখানে বসবাসকৃত ৬টি ইউনিটের ৬০টি পরিবার বসবাস করছে।
সেখানকার বেশিরভাগ মানুষ বয়োবৃদ্ধ। তারপরও তাদের কেউ ভ্যান চালিয়ে ও দিনমজুরি করে জীবনযাপন করেন। নারীরা পরের বাড়িতে কাজ করেন। কিন্তু করোনার বিধিনিষেধের কারণে কাজ হারিয়ে এই মানুষগুলো কঠিন সময় পার করছেন। আজ এই ঘর মধ্যে তো থাকতে পারি না, আর কোন জায়গায় রবো? আপনারা যদি না চেষ্টা করেন তা কোন জায়গায় থাকবো? সবাই লকডাউন দিয়েছে, মানুষজন বাইরে দিতে না, তাহলে আমরা আমাকে খাদ্য চাই মন্ত্রীর দ্বারে। ঘরে বসে দিন কাটছে এসব মানুষের। রিকশা নিয়েও পথে বের হতে পারছেন না। করোনার সংক্রমণ রোধে নারীদের ঝিয়ের কাজ বন্ধ করে দিয়েছেন মালিকরা। ঘরে বসে খাওয়ার জন্য নেই এক মুঠো চাল। ধার দেনা করেই দিন কাটছে তাদের, যদিও এখন আর কেউ তাদের ধারও দিতে চায় না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের খাদ্য এখন দরকার। আমরা এখানে প্রায় 60টা ফ্যামিলি অনাহারি আছি, 4-5 দিন তোমায় সবাই ঘরে বেকার। করোনাকালীন লকডাউনের কারণে এসব পরিবারগুলো স্থানীয়ভাবে কিংবা সরকারিভাবে কোনো সহযোগিতা পাননি। তানজিদ ভুইয়া, নিউজ ডেস্ক, জয়যাত্রা টেলিভিশন। দেশের 4 বিভাগে মাঝারি ধরনের ভূকম্পন অনুভূত হয়েছে। ঢাকার আগারগাঁও আবহাওয়া অফিস থেকে ভূকম্পনের উৎপত্তি স্থলের দূরত্ব 242 কিলোমিটার। উৎপত্তি স্থল ভারতের আসামের কাছাকাছি লাখিপুরে। আজ সকাল 10টার দিকে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প ইউনিটের কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, সকাল 9:15:24 দেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে 5.2 মাত্রার মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 5.3। উৎপত্তি স্থল আসামের কাছাকাছি লাখিপুর। করোনা মহামারীর মধ্যেও থেমে নেই মাদকের বিরুদ্ধে অভিযান। গোপন সংবাদের ভিত্তিতে মোংলা উপজেলার মিঠাখালী এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ 2 ব্যক্তিকে আটক করেছে মোংলা থানা পুলিশ। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বাগেরহাট আদালতে পাঠানো হবে। কেউ যদি মাদক ব্যবসা করে থাকেন, মাদক সেবন করে থাকেন, সে মংলায় বসবাস করতে পারবেন না। তাকে এখান থেকে চলে যেতে হবে। যদি মংলায় থাকতে হয়, ভালোভাবে থাকতে হবে। আর যদি এখান থেকে কেউ ভালো হতে চায়, সে হবিগঞ্জের মাধবপুরে সৌদি প্রবাসী স্ত্রী পারভিন আক্তারকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার মাধবপুর গ্রামের তকদির হোসেনের স্ত্রী পারভিন আক্তার 2 বছর সৌদিতে গৃহকর্মীর কাজ শেষে 1 মাস আগে ছুটিতে বাড়িতে আসেন। এরপর ছুটি কাটিয়ে আবারও পুনরায় পারভিন সৌদিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলে এতে স্বামী বাধা দেন। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। বুধবার ভোর রাতে যে কোনো এক সময় স্বামী স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে স্বামী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নওগাঁর আত্রায়ে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ আনোয়ার হোসেন হেলাল। করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে চলমান কঠোর লকডাউনে আহসানগঞ্জ রেল স্টেশনের পাশে থাকা ছিন্নমূল ও অসহায় মানুষেরা পড়েছে বিপাকে। তারা 3 বেলা খেতে পারছে না। অসহায় ছিন্নমূল এই মানুষদের মাঝে খাদ্য বিতরণ করেছেন আলহাজ আনোয়ার হোসেন হেলাল এমপি। এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সদস্যরা। করোনা আর লাগাতার লকডাউনে ক্ষতিগ্রস্ত শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রংপুর সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশন। রংপুর নগরের জেলা স্কুল মাঠে স্বাস্থ্যবিধি মেনে
চাল, ডাল, আটা, লবণ, তেল ও সাবান সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন রংপুর সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল SM কামরুল হাসান। পরবর্তী করোনাকালীন পুরো সময় রংপুর বিভাগে দুস্থ অসহায় মানুষের পাশে থেকে বাংলাদেশ সেনাবাহিনীর এই ত্রাণ সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে। এই সময় রংপুর সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের অফিসারগণ উপস্থিত ছিলেন। ঘর জামাই থাকার প্রস্তাব প্রত্যাখ্যান করায় শ্বশুরের দেয়া মামলা মোকদ্দমায় দিশেহারা হয়ে পড়েছে একটি পরিবার। ঘটনাটি ঘটেছে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই গ্রামে। খোঁজ নিয়ে জানা যায় 2019 সালের 23 জানুয়ারি পারিবারিকভাবে সফর উদ্দিনের মেয়ে রত্না বেগমের সাথে একই গ্রামের আকবর আলীর ছেলে নূর মোহাম্মদ সালমানের সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি ছেলে সন্তানেরও জন্ম হয়। বিয়ের কিছুদিন পর থেকেই মেয়ের বাবা সফর উদ্দিন জামাই সালমানকে ঘর জামাই থাকার প্রস্তাব দেন। সালমান তার মানসিক প্রতিবন্ধী বাবা, বৃদ্ধা মা, ছোট বোন ও ভাইকে রেখে এই প্রস্তাবে রাজি না হওয়ায় একটি চক্রের পরামর্শে পরপর 5টি মামলা দেন শ্বশুর সফর উদ্দিন। মামলাগুলোর মধ্যে ধর্ষণ ও নারীর শিশু নির্যাতন মামলায় 39 দিন হাজতবাস করেন সালমান। এর মধ্যে 2টি মামলা মিথ্যা প্রমাণিত হয়েছে। বর্তমানে ধর্ষণ ও মোহরানার মামলা চলমান রয়েছে। দিনে গিয়ে আমার বাচ্চা নূর মাহমুদকে বিবাহ করাই। আর এই সবর যে এতটুকু পরিকল্পনা ছিল এটা আমরা আগে জানি নাই। এই নূর মোহাম্মদ সালমানকে ঘর জামাই হিসেবে এই সবরদ্দি নিবার চাইছিল। তো এটা না যাওয়াতে সবরদ্দি পরিকল্পনা করে আমার ভাই বাড়ির কাজ দিয়ে যাইছে, আমার ভাইয়ের মারধর করে। 3 বছর আগে সফরউদ্দিনের মেয়ে রত্নারে দিয়ে নূর মোহাম্মদ সালমানকে বিয়ে করায়। একদিন আমার তাও ওই সফরউদ্দিন বলে যে, শাহিন, তোমার ভাইকে যদি তোমরা আমার বাড়িতে ঘরজামাই হিসেবে না দেও, তোমাদের উপর অন্যায়ভাবে জুলুম করে নির্যাতন চালাবো। গার্জিয়ান হিসেবে আমি এই সৌরদ্দির মেয়ে দিয়ে বিয়ে করাই। বিয়ে করাইলে পরে এই সৌরদ্দি অনেকদিন আমার সাথে চেষ্টা করে এই ঘর জামাই নিবাহানে, এই সালমানের ঘর জামাই নিবাহানে চেষ্টা করে। এখন ওর বাপ হয়েছে প্রতিবন্ধী, জামালা করতে আছে, মামলা মোকদ্দমা সমানে করতে আছে। ঘর জামাই গেলে তো ওর বাপ হইলো প্রতিবন্ধী, এখন তো সংসারী চলাবার মতো কেউ নাই। এখন কে চলে সংসারী? আমার যারা গার্ডিয়ান হয়ে আমাকে বিবাহ করা, আমার পার্শ্ববর্তী বাড়ি সবরদিনের মেয়ের দিয়ে, রত্নারে দিয়ে। তারপর থেকে আমার শ্বশুর বলে তাদের বাড়িতে ঘর জামাই থাকার জন্য। আমি থাকার রাজি না হওয়াতে, আমার বৃদ্ধ বাবা মা হয়ে যাওয়ার জন্য না রাজি হওয়াতে আমার নামে একের পর এক। রংপুরে করোনায় ক্ষতিগ্রস্ত হরিজন সম্প্রদায়ের মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রংপুরে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন হরিজন সম্প্রদায়ের মানবিক সহায়তা তুলে দিয়েছে রংপুর জেলা প্রশাসন। রংপুর জেলা স্কুল মাঠে কর্মহীন হরিজন সম্প্রদায়ের মানুষের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা, DRRO আক্তারুজ্জামান। প্রতিপালন কার্যক্রমের ফলে অনেক মানুষ যারা কর্মহীন অবস্থায় আছে তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান কার্যক্রম চলমান রয়েছে জেলা প্রশাসন রংপুরের ব্যবস্থাপনায়। এ মানবিক সহায়তা প্রদান কার্যক্রমে ইতিমধ্যেই 1000 পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা। নেত্রকোনার কলমাকান্দায় করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে কলমাকান্দা উপজেলার হাটবাজারগুলোতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সোহেল রানা এর পরিচালনায় পুলিশ ও বিজিবির কঠোর তৎপরতা দেখা যায় 7ম দিনেও। কলমাকান্দা সদরের সহ বিভিন্ন এলাকা ও হাটবাজার ঘুরে ঘুরে কঠোর লকডাউন কার্যকর করার জন্য পুলিশ ও বিজিবি বিভিন্ন জায়গায় টহল রয়েছে। যেসব ব্যবসায়িক জরুরি সেবার সাথে জড়িত না তাদের জরিমানা করা হচ্ছে। যানবাহন চলাচল সীমিতভাবে যাতায়াত করছে। অবশ্য প্রশাসন চলে যাওয়ার সাথে সাথে আগের মতো নিয়মিত রমরমা হাটবাজার চলছে। পিরোজপুরের নিসারাবাদে লকডাউনে আটকে পড়া অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। লকডাউনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন দোকানীদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিট 26 হোর্সের ত্রাণ বিতরণ করেন।
মেজর শেখ মুরাদ হোসেনের নেতৃত্বে সেনা সদস্যের দল ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, তেল, লবণ, আটা, প্যাকেটজাত ত্রাণ তুলে দেন। এ সময় সাথে ছিলেন নেসারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন। এছাড়াও স্বরূপকাঠি প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। করোনার কারণে কোরবানির পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন দিনাজপুরের বোচাগঞ্জের খামারিরা। মাত্র কয়েকদিন পর ঈদুল আজহা, আর ঈদুল আজহা মানে পশু কেনা বেচার ধুম। অথচ অন্যান্য বছরের মতো এখন পর্যন্ত দেখা নেই ব্যাপারীদের। দিনাজপুরের বোচাগঞ্জ প্রতিনিধি সুমন চন্দ্রের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। খামারিদের প্রত্যাশা ছিল ঈদের আগে হাটে পশু বিক্রি করে মুনাফা করবেন, কিন্তু করোনার ভয়াল পরিস্থিতিতে এখন তাদের মাথায় হাত। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ৪,২৬৫ খামারে প্রস্তুত রয়েছে ১৪,৫৮৪টি গরু ছাগল। খামারিরা বলেছেন, প্রতি বছর কোরবানির হাট শুরুর মাস দেড়েক আগে থেকেই দেশের বিভিন্ন এলাকার ব্যাপারীরা খামারে খামারে ঘুরে গরু কেনা শুরু করেন। তবে করোনা পরিস্থিতিতে এবার গরু কেনার আগ্রহ দেখা যাচ্ছে না ব্যাপারীদের মধ্যে। গতবারে কিন্তু বেচা কিনা ভালো হয়েছিল, গতবার মনে করো সামনে পাইকার আইছিল, কিন্তু এবারে অবস্থা খুবই খারাপ। এবার পাইকারও নাই, মনে করো বাইরের লোক যে গরু কিনবে বাইরের লোকও নেই। আশা করছি এবার ঈদে বেচা কিনা ভালো হবে, এবং বেচা কিনার কাজের মেন উদ্দেশ্য হলো লকডাউনের কারণে আমরা অনেক ক্ষতির দিকে চলে যাচ্ছি। তারপরেও ইন্ডিয়ান গরু যদি না আসে, আশা করা যায় যে আমাদের গরু শেষ দিকে হলেও বেচা কিনা শুরু হবে। বোচাগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুস সালাম বলেন, গত বছর কোরবানির সময়ে করোনা পরিস্থিতি বিরাজ করেছিল। করোনা পরিস্থিতি বিবেচনা করে খামারিরা যেন লোকসানে না পড়ে, এজন্য প্রাণী সম্পদ বিভাগের সার্বিক সহযোগিতায় অনলাইন কোরবানির বাজার খোলা হয়েছে। আমাদের সামনে আসন্ন কোরবানিকে লক্ষ্য করে এখানে আমাদের গবাদি পশু প্রায় ১৪,৫৮৪টি গবাদি পশু প্রস্তুত রয়েছে কোরবানির জন্য। তো আমাদের কৃষক এবং খামারিরা আমাদের সাধারণত বৈজ্ঞানিক পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্ট করে থাকে। সাধারণত সুষম দানাদার খাদ্য, খড়, কাঁচা ঘাস, ইউএমএস, সাইলেস এগুলো দ্বারাই তারা গরু হৃষ্টপুষ্টকরণ মাধ্যমে কুরবানির জন্য তারা প্রস্তুত রয়েছেন। আল ইমরান সীমান্ত, নিউজ ডেস্ক, জয়যাত্রা টেলিভিশন। দূর থেকে দেখে অনেকটা হাতির মতো মনে হলেও আসলে একটি বিশাল আকারের সাদা কালো রঙের গরু, গায়ে গতরে বেশ উঁচু আর স্বাস্থ্যবান। দূর দূরান্ত থেকে এসে উৎসুক মানুষ কেবলই দেখছেন ও মুঠোফোনে ছবি তুলছেন কেউ কেউ। দাম শুনে গরুটির দিকে মনোযোগ দিয়ে বারবার তাকাচ্ছেন। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নাগলা বাজারে নিজ বাড়িতে গরুটির দাম হাঁকানো হয়েছে ২৫ লাখ টাকা। গরুটির মালিক এবাদুল ইসলাম বলেন, ৪ বছর ধরে গরুটি নিজ গোয়ালে লালন পালন করছেন। গরুটির নাম রাখা হয়েছে সুলতান। দেশীয় খাবার খাওয়ানো হচ্ছে তাকে। ফিজিয়ান জাতের 4 বছর বয়সী এই গরুটির বর্তমান ওজন ১,৪৩০ কেজি। লকডাউনের কারণে নাম রাখছে সুলতান। চিন্তিত তিনি। গরুটা গত বছর মোটামুটি বেচার উপযোগী হয়েছিল, কিন্তু দামের যে ওইটা আমার কাছে ভালো লাগছে না, এই জন্য আরো একটা বছর পারলাম। এই ছিল এখনকার মতো জেলা বার্তা। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। সব রেকর্ড ভেঙে খুলনায় করোনায় একদিনে ৬০ জনের মৃত্যু। দক্ষিণ পশ্চিমাঞ্চলের করোনা পরিস্থিতি ভয়াবহ। সারা দেশে বিদেশগামী কর্মীদের করোনা টিকা দেওয়া শুরু। কাল থেকে টিকার নিবন্ধন করতে পারবেন সবাই। দেশের 4 বিভাগে মাঝারি ধরনের ভূকম্পন অনুভূত। মাত্রা ছিল 5.3। উৎপত্তিস্থল ভারত। সারা দেশের সব খবর জানতে চোখ রাখুন জয়যাত্রা টেলিভিশনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শেষ করছি আজকের জেলা বার্তা। করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।